ভাই ভাই রে ভাই, ইউনূস স্যার যে ওই শান্তিতে নোবেল পাইছে, কেন জানি আমার সন্দেহ হইতেছে রে ভাই, কেন জানি আমার সন্দেহ হইতেছে। কেমনে কি কপাল ভালো, আমি ভিডিওটা বাংলায় বলতেছি, বুঝছেন? ওইটা আমেরিকানরা শুনবে না, বা ওই যে সুইডেন যেখান থেকে নাকি নোবেল প্রাইজ দেয় তারা আমার কথা বুঝবে না। এখন হাজার হোক, ইউনূস স্যার তো আমার দেশেরই মানুষ, ইউনূস স্যার তো আমার দেশেরই মানুষ, বাংলাদেশি বাঙালি। এখন ইউনূস স্যারের বদনাম করলে ভাই আমাদেরই বদনাম করা হয়। তো এর জন্য এই ভিডিও অন্য ভাষায় করা যাবে না, বুঝছেন? ইংলিশে করা যাবে না। আর সুইডেনের মাতৃভাষা কি আমি জানিও না, তো মনে হয় না আমার ভিডিও তারা বুঝবে। তো কাহিনী যেটা হয়েছে, আমার কাছে মনে হইতেছে ইউনূস স্যার কী ধুনফুন বুঝে টুঝে, বুঝছেন? ওই যে ক্লিন্টনের আমলেই তো মনে হয় পাইছে, নোবেল প্রাইজ পাইছে আমাদের ইউনূস স্যার। ওই ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন এরা তো বহুত ভালো মানুষ, খুব, মানে ওদের যে পরিবার হলো, মনে করেন খানদানি পরিবার। বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন, তাদের পরিবার হলো খানদানি পরিবার। তা এখন আমাদের ইউনূস স্যার কী বুঝ দিছে না দিছে আল্লাহ মাহবুব জানে, কি পড়া দিছে কানের ভিতরে। তো তারা তো কনভিন্সড হয়ে গেছে, হয়ে নোবেল আলারে কল দিছে সুইডেনে। সুইডেন না নরওয়ে, কোন জায়গা থেকে নোবেল দেয় ভুলে গেছে, নরওয়ে না সুইডেন, ভুল হইতে পারে, দুইটা যে কোনো একটা দেশ হবে। তো যাই হোক, ওই নোবেলওয়ালাদের কল দিছে, বলছে যে ইউনূস উনি খুব ভালো একজন মানুষ, বাংলাদেশের শান্তির জন্য, সারা দুনিয়ার শান্তির জন্য সে জান দিয়ে দিতেছে। তো দেখো ভাই, দেখো তার একটা পুরস্কার দেওয়া যায় কিনা। তো এই ক্লিন্টনের ফোনেই কিন্তু এই কাজ হয়ে গেছে। এখন আমেরিকা, বুঝছেন? তো তার ফোন তো কাজ হবেই। তো এখন তো সে পুরস্কার পেয়ে গেছে। এখন যখন তারা পুরস্কার দিচ্ছিল, তখন তারা ভাবছিল যে এই লোক, আহারে কি গরিব লোক, গরিব মানুষের জন্য কাজ করে, আহারে এই লোকটা যদি কোনোদিন সুযোগ পাইতো, সারা দুনিয়া থেকে দারিদ্রতা মুক্ত হতো, সারা দুনিয়ার মানুষ সুখে শান্তিতে বাস করতো। কিন্তু কি আর করা, সেই তো আমজনতা, আল্লাহ তো তার সে তৌফিক দেয়নি, সে একজন সাধারণ মানুষ। কিন্তু তার তো সে করার আছে, মন মানসিকতা, তার করার সেই মনটা আছে, কিন্তু ক্ষমতা নেই, তাতে কি, মন তো আছে। তো এইসব নানান চিন্তা ভাবনা করে, 1 বছর ধরে চিন্তা ভাবনা করে নোবেল আলারে তারা নোবেল প্রাইজটা দিয়েছে। আহারে কি ভালো মানুষ, এরকম মানুষ যদি রাষ্ট্রপ্রধান হইতে পারতো, নোবেল প্রাইজ আলারা যখন তাকে নোবেল দিছে, তখন এগুলি চিন্তা করছে, আহারে এই লোকটা যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান বানানো যেত, এখন তারাই না তো সুইডেনের রাষ্ট্রপ্রধান বানানো সম্ভব না, আমেরিকার রাষ্ট্রপ্রধানও বানানো সম্ভব না, নরওয়ের রাষ্ট্রপ্রধানও বানানো সম্ভব না। আর সে যে দেশের নাগরিক, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তারা বানাইতে হইব। এবং আল্লাহর কি কুদরত, 2007 বা 2008 সালে যেন উনি নোবেল প্রাইজ পাইছে, তাই না? 2007 বা 2008 সালে, আমার ভুল হইতে পারে, আমার ভাই দিন তারিখ মনে থাকে না, বুঝছেন? এই বছরের একটু এদিক সেদিক হতে পারে, এই আর কি, বুঝছেন? আপনি একটু দেখে নিন কত সালে পাইছেন। আল্লাহর কি কুদরত, যদি প্রায় 15-17 বছর পরই, 15-16 বছর পরই কী হইল, আল্লাহর কি কুদরত, আল্লাহর ইশারায় সে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী পদ মর্যাদায় কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তো যখন নাকি উনি এই আসনে আইসা বসলেন, এই সিংহাসনে আইসা বসলেন, আমরা তাকে কিন্তু ত্রাণকর্তা মনে হচ্ছিল, আমাদের স্বর্গ থেকে দেবতা নেমে আসছে। আমাদের ফিলিংটা কী ছিল রে ভাই, কী চিল্লাচিল্লি চারদিকে, তখন এই আল্লাহ, মানুষ কান্নাকাটি করে পারলে তো মরে যায়। যে ব্যক্তি কিনা শান্তিতে নোবেল প্রাইজে, এখন শান্তি না তো ফাটায় মানে শান্তিতে তো পুরো দৌড়ের উপরে রাখবে বাংলাদেশ এখন, বুঝছেন? এই অবস্থা, বুঝছেন? আমরা তো সবাই কান্নাকাটি চিল্লাচিল্লি, হাই খোদা বলে কি এক অবস্থা। দেখেন ওই ইউনূস স্যার যখন ওই বাংলাদেশে আসে ফ্রান্স থেকে, দেখেন কি একটা হাউকাউ চারদিকে, যে আমরা তো একেবারে স্বর্গ থেকে স্বয়ং দেবতা নেমেইছে বাংলাদেশ উদ্ধার করার জন্য। কিন্তু কিসমত, পুরো একেবারে শান্তি তো আনবে, দূরে থাক, পুরো শান্তি ওইটা মেরে দিয়েছে, বুঝছেন? ইউনূস স্যারে পুরো শান্তির ওইটা মেরে দিয়েছে। এখন যে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে, পুরো বাম্বুর উপরে রাখছে, আমার বুঝে আসে না। আমার মনে হয় কি, এই যে রিপোর্টগুলো আছে, যারা কিনে বাম্বু দিতেছে হিউম্যান রাইটস ওয়ালারা, সে তো শান্তিতে নোবেল পাইছে, তো শান্তির তো বদলেতে বাংলাদেশে অশান্তি এমন পরিমাণ ছড়াইছে, অশান্তি যা বলার মতো না। তো একটা সিম্পল নমুনা আমি আপনাদেরকে দেখাই। 2024 সালে শুধুমাত্র মানুষ গণপিটুনি দিয়ে মারছিল 126 জন। যেখানে একজন গণপিটুনিতে মারা গেলে সারা দুনিয়া, যে কোনো উন্নত দেশে একজন যদি গণপিটুনিতে মারা যায়, সারা দুনিয়া হাউকা পড়ে যায়। একজন, জাস্ট অনলি ফর ওয়ান লাইফ। আর বাংলাদেশে মারা গেছে 126 জন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানুষ
মানুষ কি করছে, দিনে দুপুরে পিঠে মারছে সাপের মতো। 126 জন 2024 সালে। এই তো গেল 2024 সাল, এখন কত সাল? আজকে তো 2026 সাল, এরপর আসেন 2025 সাল। 2026 সাল তো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে থেকে শুরু হয়েছে। 2025 সালে 2024 সালের রেকর্ড ব্রেক করে 460 জন। কোথায় 126 জন, কোথায় 460 জন, 3 গুণেরও বেশি। এই মানুষ দিনে দুপুরে বিভিন্ন জায়গায় পিঠে মানুষ মারছে, যেটাকে আপনারা বলেন যে মব সৃষ্টি করে মানুষ মারা। চিন্তা করতে 460 জন, কোথায় কি? এখন যে দেশে এই ঘটনা ঘটে বা যে কোনো সভ্য দুনিয়ার, আমরা তো অসভ্য হয়ে গেছে, আমাদের কাছে এইসব ঘটনা আমাদের কাছে সিম্পল ব্যাপার। এখন তো আমরা নামও জানতে চাই না ভাই। কেউ যদি মারা যায় এখন আমরা নামও জানতে চাই না, খালি জিজ্ঞেস করে এই কয়জন মারা গেছে রে, পাশ থেকে কেউ বস 3 জন মারা গেছে, নামও শুনতে চাই না। নাম কি, দেশের বাড়ি কি, দেখতে কেমন, এগুলো আমরা শুনতে এখন আর আগ্রহী নেই। আমরা এতটাও মানুষ হয়ে গেছি বুঝছেন, এখন আমরা শুধু সংখ্যা। তো এখন চিন্তা করে দেখেন, এই 460টা তরতাজা প্রাণ ঝরে গেছে শুধুমাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মানুষকে পিঠে মারছে। দেখে সংগঠনের এই নিউজটা আমি আপনাদেরকে দেখে মনে তো পরে তো কইবেন যে জজ ভাই বানায় করতেছে এগুলি সব, ঠিক আছে? ওই যে দেখেন বিবিসি নিউজ, তো বিবিসি তো মানেন নাকি? আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বিবিসির তো বিশ্বাস করেন নাকি? এই যে লেখা আছে, দেশটির অন্তত 3টি মানবাধিকার সংগঠন 2025 সালের অর্থাৎ গত 1 বছরে যে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে মব ভায়োলেন্স বা সন্ত্রাস বছর জুড়ে আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশ হলো মব সন্ত্রাস, উদ্বেগজনক, থামছে না। বিস্তারিত বিবিসি বাংলায়। কয়েকটা লাইন পড়ে শুনে কিন্তু এখান থেকে শুনে, বিরাট বড় নিউজ তো, আমি এত তো পড়তে পারবো না, আমি এটুকু পড়ে শুনে। মব সৃষ্টি করে পিটিয়ে হত্যার হার বেড়েছে 3 গুণ। 2025 সালে মব ভায়োলেন্স ডমিনেন্ট অ্যান্ড ডেডলি ট্রেন্ড বা প্রকট এবং প্রাণঘাতী ট্রেন্ড হিসেবে আবির্ভূত হয়েছিল বলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। গত 1 বছরে মানবাধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটি বলেছে 2024 সালের তুলনায় 2025 সালে মব জাস্টিস বা ম্যাস বিটিং বা গণপিটুনির ঘটনা 3 গুণ বেড়েছে। মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে পিটিয়ে হত্যার হার বেড়েছে 3 গুণ। মব সৃষ্টি করে পিটিয়ে 2024 সালে 126 জনকে হত্যার ঘটনা ঘটে, আর কেবল গত বছরই তা বেড়ে দাঁড়িয়েছে 460। আর ভাই পড়লাম না, আর যদি পড়ি আপনারা সহ্য করতে পারবেন না, এই হলো ভাই অবস্থা। যে কিনা বর্তমানে বাংলাদেশের এক্সিকিউটিভ চিফ ওরকম একটা পজিশনে বসে আছেন। প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছেন, গাড়ি বাড়ি সব ফ্রি হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি 17-18টা দেশে উনি ফাওয়ের উপরে অলরেডি ভ্রমণ করে ফেলাইছেন বুঝছেন, সব বাংলাদেশের পাবলিকের গরিব কাঙ্গালদের টাকায় বুঝছেন। আর সেই নোবেল বিজয়ী এইসব বাংলাদেশে যে ভয়ঙ্কর অবস্থার ভিতরে ফেলছে, 126 জন থেকে 2025 সালে 460 জন। এখন বুঝেন, সে তো সম্পূর্ণ পুরোপুরি রূপে ব্যর্থ বাংলাদেশের মানে সুশাসন আনা, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে তো পুরোপুরি ব্যর্থ। কিন্তু শালা কি বললাম, আমগো এমন এক জাত আমরা সারা দুনিয়ার ভিতরে, শালা আমগো জারুদায় পিটাল আমাদের শরম হয় না বুঝছেন। জারুদা যদি পিটান না, তারপর শালা শরম হয় না। এর কারণ হলে আপনি দেখতেছেন যে আপনি ব্যর্থ হইতেছেন। আরে বেটা, তোর কথা শুনে না কেউ, পুলিশ তোর কথা শুনে না বুঝলাম, সেনাবাহিনী তোর কথা শুনে না বুঝলাম, পাবলিক তোর কথা শুনে না বুঝলাম, তোর যে বাকি যে উপদেষ্টাগুলো আছে তারা তোদের কথা শুনে না বুঝলাম, ওই ছাত্ররা তোর কথা শুনে না বুঝলাম, কত ফকির মিসকিন কাঙ্গাল যত আছে বাংলাদেশে কেউ তোর কথা শুনে না বুঝলে, শালা আসো কে লেগে তাইলে ওই পজিশনটা আসো কে লেগে, এটি তো আমার মাথায় ঢুকে না। কেউ যদি কথা শুনে না তো ভালো কথা, ছাইরা যান আরেকজন দেন যাবেন। বৈশা রয়েছেন কী করে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পাইতেছেন, রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা পাইতেছেন, ভিআইপি প্রোটোকলের ভিতরে আছেন, সারা দুনিয়া ফাওয়ের উপরে ঘুরতেছেন, কেন রে ভাই? সেটা তো আপনি 2 মাস পরে টের পেয়েছেন যে না ভাই আমার কথা কেউ শুনে না, আমি জায়গা। সারা লোভ এমন একটা দিনে, তারপরে এমন ছেঁচড়া পজিশন ছাড়বে না, চেয়ার ছাড়বে না, সারা জুতা দিয়ে পিটালো চেয়ার ছাড়বে। আমি কিন্তু আপনাদের ইউনূস স্যারের কথা বলতেছি না, আমি বলছি যারা এরকম করে আর কি। আমি আপনাদের ইউনূস স্যারের কথা বলতে, যারা এরকম করে। তো এইলো অবস্থা। এখন মানবাধিকার সংগঠনগুলো পুরো বাম্বুর উপরে রাখছে বুঝছেন, বাম্বুর উপরে রাখছে, চাপা বুঝছেন, চাপা ছেড়া মুখে এরকম বহুত বলা যায়, আপনি শান্তি আনম হে আনম ত্যান কারণ
হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, 3-0 কারেঙ্গা, 4-0 কারেঙ্গা, বুঝছেন, বাস্তবে ঘোড়ার ডিম কারেঙ্গা, বুঝছেন। বাংলাদেশের ক্ষমতায় আসার পর এই মিয়া সারাদিন মিয়া ঘুমায় ঘুমায় কাটায়, সারা বাংলাদেশের কোনো খোঁজ খবর নেই। এই যে হিউম্যান রাইটস আলারা যে প্রতিবেদন দিছে, সারা দুনিয়ার মানুষ এখন দেখবে, সবাই খোঁজ নিয়ে জানবে যে এই তখন সরকার প্রধান কী ছিল। তো এবারটা না চালাতে পারে পুলিশ, না চালাতে পারে সেনাবাহিনী, কিচ্ছু না, আল্লাহ আমাদের কান্দে উপরে এইসব বিষয় রয়েছে, আর যার সর্বনাশ হওয়ার আমাদের হয়েছে। মনে কিছু নিয়েন না ভাই, আমি ইউনূস স্যারের কিন্তু একজন ভক্ত, আমি কিন্তু তার একজন ফ্যান। তার যে ফেসবুক পেজ আছে 3.5 মিলিয়ন ফলোয়ার, 3.5 নি, আমি কিন্তু ভাই ফলো দিয়ে রাখছি, আমি কিন্তু ফলো দিয়ে রেখেছি, আমি কিন্তু তার ফ্যান, বুঝছেন। চিল্লাচিল্লি করেন না, বুঝছেন। আপনারা যে কথাগুলো বাংলাদেশে বসে বলতে পারেন না, আমি সেই কথাগুলো বললাম।